গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্যভেদে বাসব থেকে একটি রহস্য উপন্যাস সেদিন নিশীথে। আর আপনারা যারা ছোট গল্প পছন্দ করেন, আমার আরেকটি চ্যানেল নাম গল্পের সুর, ওই চ্যানেলে আমি ছোট গল্প দিচ্ছি। বিভিন্ন লেখকের গল্প আছে, বিভিন্ন টাইপের গল্প আছে। আপনাদের ভালো লাগলে ওখানে যে আপনারা গল্প শুনতে পারেন। চ্যানেলটির নাম গল্পের সুর, ইংরেজিতে গল্পের সুর লিখলেই চ্যানেলটি চলে আসবে। শুরু করছি উপন্যাস সেদিন নিশীথে। অবিরাম ধারায় বৃষ্টি হচ্ছিল। একটানা বৃষ্টির শব্দ শুনতে শুনতেই বেশ রাত করে ঘুমিয়েছিলেন অনিমেষ হালদার। কতক্ষণ তারপর ঘুমিয়েছেন তিনি নিজেও জানেন না। হঠাৎ ঘুম ভেঙে গেল। বিশ্রী একটা স্বপ্ন দেখেই বুঝি বা ধর্মড়িয়ে উঠে বসলেন বিছানার উপর। দু হাত দিয়ে দু চোখ তিনি রগড়ে নিলেন খানিক। তারপর ঘরের চারদিকে একবার চোখ বুলিয়ে নিলেন। নিশ্চয় স্বপ্ন দেখেছিলেন। তার ঘোর এখনও কাটেনি বলেই মনে হচ্ছে। এই ঘরখানা বোধহয় তার নয়। হাই তুলতে তুলতে বিছানা থেকে অনিমেষ নামলেন। বাইরে বৃষ্টি ধরে গেছে। শুধু তাই নয়, পুরো মেঘ বিলীন হয়ে গেছে কোন অদৃশ্য কোণে। কাজের শাঁসি ভেদ করে চাঁদের হালকা আলো লুটিয়ে পড়েছে ঘরের মেঝের ওপর। প্রকৃতির বিচিত্র পরিহাস। কিছুক্ষণ আগে প্রবল ধারায় বৃষ্টি হচ্ছিল, আর এখন চাঁদের আলোর বন্যায় ভেসে যাচ্ছে চতুর্দিক। বিছানা থেকে নেমে অনিমেষ এক গ্লাস জল খেলেন। টেবিলের উপর থেকে রেডিয়াম ডায়াল যুক্ত রিস্টওয়াচটা তুলে মেলে ধরলেন চোখের সামনে। 4:10। কতক্ষণ ঘুমিয়েছেন তার হিসেব কে রেখেছে? ওই রকম মনের অবস্থা নিয়ে যে ঘুমোতে পেরেছেন এই যথেষ্ট। আর বিছানায় ফিরে গিয়ে লাভ নেই। যদিও 10টার আগে অফিস যাবার কোনো তাড়া নেই, তবু বিছানায় ফিরে যাবার লোভ তিনি সংবরণ করলেন। দরজা খুলে বারান্দায় এলেন অনিমেষ। অবশ্য আলোয়ানটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়েছেন। পশ্চিমের আকাশে কানা ভাঙা চাঁদ হেলে পড়েছে। সিগারেট ধরালেন। ধোঁয়া ছাড়তে ছাড়তে তাকাতে লাগলেন শ্রেণীবদ্ধ কোয়ার্টারগুলোর দিকে। নির্জন রাস্তার দুপাশে পরপর দাঁড়িয়ে রয়েছে ছবির মতো। কথা বলতে পারলে কত ইতিহাসই ওরা শোনাতো। অসংখ্য মানুষ ওই সমস্ত কোয়ার্টারে ঘুমিয়ে রয়েছে, আর ঘুম ভাঙতে তাদের দেরি নেই। তখন ব্যস্ততা বাড়বে মিরপুরের এই কেন্ট রোডের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। অনেকেই কারখানার পথে রওনা দেবে দ্রুত ছন্দবদ্ধ পায়ে। এই ব্যস্ত মানুষের দলে অবশ্য অনিমেষ হালদার নেই। তিনি একজন পদস্থ কর্মচারী। ধীরে সুস্থে পান চিবোতে চিবোতে সাইকেলে চেপে কর্মকেন্দ্রে রওনা হন। খুব বেশি দিন আগেকার কথা নয়। আগে কলকাতায় চাকরি করতেন। ভালো সুযোগ পাওয়ার বছর 3 আগে চলে এসেছেন এখানে। বিহার ও উত্তরপ্রদেশের প্রায় বর্ডারে এই মিরপুর। 20 বছর আগে ভারতের কোনো সাধারণ মানচিত্রে এই গ্রামের উল্লেখ থাকত না। বিরাট মূলধনে আয়রন ফাউন্ডারি গড়ে উঠবার পরই মিরপুরের নাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। রেল কর্তৃপক্ষের সুবিবেচনায় এখন ট্রেনের ব্যবস্থা পাকা হয়েছে এই শিল্পাঞ্চলে। অনিমেষ একজন পাকাপোক্ত ব্যাচেলার। এই কোয়ার্টারে তাকে বাদ দিয়ে আরও 3 জন আছে। বিশেষভাবে লক্ষণীয়, তারাও কেউ বিয়ে করেনি এখনও। একসঙ্গে মেস করে রয়েছে 4 জনে। গত 3টে বছর চমৎকারভাবে এখানে কেটেছে বলা চলে। অনিমেষের সিগারেট শেষ হলো। চাঁদ ডুবে গেছে। পূব দিকে লাল আভা ফুটে উঠছে ক্রমেই। ভোরের ইশারা। অনিমেষ আরেকবার হাই তুলে ঘরের দিকে ফিরে চললেন। সামান্য কিছু দূর এগিয়েছেন। দ্রুত পায়ের শব্দে ফিরে তাকালেন। তাপস সেন নাইট ডিউটি সেরে ফিরছে, কিন্তু ওকে যেন বিশেষ বিচলিত মনে হচ্ছে। উনি পিছিয়ে এলেন কয়েক পা। তাপস তার কাছে এসে দ্রুত গলায় বলল, অনিমেষ দা, একটা লোককে ওখানে পড়ে থাকতে দেখলাম। বিস্মিত অনিমেষ বললেন, সে কি, কোথায়? আমাদের কোয়ার্টারের পাশেই। মাতাল নয় তো? কি জানি, লোকটা কিন্তু মরে গেছে মনে হচ্ছে। তার শরীর রক্তে মাখামাখি। বলো কি? হতবাক হয়ে যান অনিমেষ। তুমি রক্তাক্ত একটা ডেড বডি দেখে এসেছ? এক্স্যাক্টলি, মনে হচ্ছে সামবডি কিল হিম। আমাদের কাছাকাছির কেউ কি? বলতে পারি না, মুখ দেখতে পাইনি। ভীত গলায় তাপস বলল, যাক,
ও নিয়ে আর আমাদের মাথা ঘামাতে হবে না। লোকটাকে সত্যি যদি কেউ মেরে ফেলে থাকে তাহলে পুলিশের হাঙ্গামায় জড়িয়ে লাভ কি? দৃঢ় গলায় অনিমেষ বললেন, এ তুমি কি বলছো? বাড়ির পাশে সত্যি যদি কেউ খুন হয়ে পড়ে থাকে সে সম্পর্কে খোঁজখবর না নেওয়া মনুষ্যত্ববোধের পরিচায়ক নয়। এখন নিশ্চিতভাবে আমাদের কিছু করণীয় রয়েছে। এসো, টর্চ নিয়ে দেখি কে পড়ে রয়েছে ওখানে। ঘর থেকে টর্চ নিয়ে তিনি এগুলেন। অগত্যা তাপসকে দারুণ অনিচ্ছা নিয়ে পিছু পিছু যেতে হলো। কি সমস্ত উটকো ঝামেলা! যা দেখেছিল কাউকে কিছু না জানিয়ে নিজের বিছানায় চুপচাপ কি আশ্রয় নিলে ভালো করত, এখন মনে হচ্ছে। কোয়ার্টার থেকে বেরিয়ে কয়েক গজ যাবার পর সত্যি দেখা গেল কে একজন পড়ে রয়েছে। অনিমেষ টর্চ জ্বাললেন। এক ঝলক আলোয় সমস্ত কিছু দেখা গেল এবার পরিষ্কার। উপর হয়ে পড়ে থাকা দেহটা থেকে রক্ত গড়িয়ে পড়েছে ঘাস জমির এখানে ওখানে। নিথর নিষ্কম্প দেহ, মুখের এক পাশটা শুধু দেখা যাচ্ছে। এ কি, অপরিচিত তো কেউ নয়, এ যে তাদেরই চাকর রামদয়াল। দুজনেই স্তম্ভিত। রামদয়াল এখানে মরে পড়ে আছে, চোখ দেখেও যেন বিশ্বাস করতে মন চাইছে না। কে তাকে এরকম নিষ্ঠুরভাবে খুন করল? দুজনে একইভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর মৃতদেহ থেকে দৃষ্টি সরিয়ে এনে দুজনে দুজনকে লেহন করতে লাগলেন। শেষে ভীতভাবে তাপস বলল, অনিমেষ দা, আর বোধহয় আমাদের এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক নয়। আসুন আমরা এখান থেকে যাই। চলো, পুলিশে কিন্তু খবর দেওয়া দরকার। পুলিশ? হ্যাঁ, অবশ্য তার আগে অসীম ও প্রভাতকে ঘুম থেকে তুলে সংবাদটা দেওয়া যেতে পারে। কে পুলিশের কাছে যাবে সেটা ঠিক করা দরকার। এসো। মেসের অন্য দুজনকে ঘুম থেকে তোলা হলো। সমস্ত কথা শুনে তাদেরও আক্কেল গুরুম। পুলিশে খবর দেওয়া স্থির হলো। ফোন নেই, পুলিশ স্টেশনও কাছে নয়। অসীম সাইকেলে চেপে রওনা হলো সংবাদটা দিতে। খুনের কেস এ অঞ্চলের পুলিশের হাতে বড় একটা আসে না বললেই চলে। চুরি অবশ্য হয় মাঝে মধ্যে। থানা ইনচার্জ বিনোদ কাশ্যপ সংবাদ পেয়ে একটু বিরক্ত বোধ করলেন। অর্থাৎ এই উটকো ঝামেলার জন্য পরিশ্রমের মাত্রা বাড়ল। যা হোক, ইন্সপেক্টর কাশ্যপ সদল বলে এলেন ঘটনাস্থলে। ভোর হয়ে গেছে তখন। মৃতদেহ খুঁটিয়ে কাশ্যপ দেখলেন। মাথার উপর লম্বালম্বিভাবে ক্ষত, বুক ও পেটের উপর আরও কয়েকটা ক্ষতচিহ্ন বর্তমান। ঘাসের উপর দৃষ্টি ফেললে বুঝতে পারা যায় মৃতদেহ টেনে আনা হয়েছে এখানে। রক্ত ও দাগ দেখে কাশ্যপ তাপসদের কোয়ার্টারের পেছন দিকে এলেন। কিছু বড় ও ছোট গাছ মিলে ঝোপের সৃষ্টি করেছে এখানে। ঝোপের তলায় এখানে ওখানে চাপচাপ রক্তের সন্ধান পাওয়া গেল। বুঝতে পারা গেল হতভাগ্য রামদয়াল খুন হয়েছে এখানেই। ইন্সপেক্টর আবার ফিরে এলেন আগের জায়গায়, অথচ সেখানে লোকে লোকারণ্য। খবর রাষ্ট্র হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই এ অঞ্চলের লোক ভেঙে পড়েছে ঘটনাস্থলে। সারি সারি জানলা খুলে গেছে। মহিলারাও উঁকিঝুঁকি মারছেন, কিন্তু কারোর মুখে কথা নেই। এই অচিন্তনীয় দৃশ্যে সকলেই থ মেরে গেছেন। ইন্সপেক্টর কাশ্যপ এবার তাপসদের কোয়ার্টারে এলেন। কোয়ার্টারের সামনের বারান্দাতে অপেক্ষা করছিলেন অনিমেষ হালদার। অন্য তিনজনও সেখানে ছিল। প্রাথমিক আলাপ পরিচয় হল। রামদয়াল এদের এখানে চাকরি করত, একথা অসীমের মুখ থেকে কাশ্যপ শুনেছিলেন। বললেন, চাকরটার সম্বন্ধে নিশ্চয় আপনারা অনেক কথাই বলতে পারবেন। অনিমেষ বললেন, অনেক কথা বলতে আপনি কি মিন করছেন বুঝতে পারলাম না, তবে দু চার কথা নিশ্চয় বলতে পারবো। কতদিন ধরে সে কাজ করছিল আপনাদের এখানে? বছর আড়াই হবে। কোথাকার লোক বলতে পারেন? এবার অসীম বলল, কাছাকাছিরই, হিসারপুরে ওর বাড়ি ছিল। রোজ ওখান থেকে কাজ করতে আসতো নাকি? না, আমাদের কোয়ার্টারের পিছন থেকে আউট হাউস আছে, কাজের সুবিধার জন্য ওকে ওখানে থাকতে দেওয়া হয়েছিল। একাই থাকতো? না, সপরিবারে। কাশ্যপ একটু থেমে বললেন, কে কে আছে ওর? বউ আর মেয়ে। রামদয়াল কেমন স্বভাবের লোক ছিল? অনিমেষ বললেন, একটু খিটখিটে ধরনের ছিল। খিটখিটে লোকেদের সঙ্গে প্রায়ই কারুর না কারুর ঝগড়া হয়। সম্প্রতি বা মাত্র কিছুদিন আগে তার সঙ্গে কারুর মারাত্মক রকমের ঝগড়াঝাঁটি হয়েছিল কিনা জানেন? ভেবে বলুন। এতক্ষণে তাপস কথা বলল।
ধরমবীর গুপ্তার সাথে মাত্র কয়েকদিন আগে রামদয়ালের প্রায় হাতাহাতি ঝগড়া হয়ে গেছে। কেন? ইতস্তত করতে লাগলো তাপস। খুনের কেসে খুঁটিনাটি কথার দাম অনেক, আপনি ইতস্তত করবেন না, ঝগড়ার কারণটা বলুন আমায়। বিবাহিতা মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাতো না রামদয়াল, এই নিয়ে কিছু বিরূপ মন্তব্য করেছিল ধরমবীর, এতেই ঝগড়া বেঁধে যায়। এই ধরমবীর লোকটা কেমন? কারখানার একজন ক্লার্ক, তাছাড়া এই অঞ্চলের দুর্নীতি দমন সমিতির একজন পাণ্ডা। রামদয়ালের মেয়েকে আপনারা নিশ্চয় চেনেন, তার স্বভাব চরিত্র সত্যি খারাপের দিকে যাচ্ছে নাকি? সকলে একবার মুখ চাওয়াচাওয়ি করল। এতক্ষণ পরে প্রভাত প্রথম কথা বলল। আমরা ঠিক জানি না। ইন্সপেক্টর এবার প্রশ্নের মোড় ঘোরালেন। আপনাদের মধ্যে প্রথমে কে মৃতদেহ দেখতে পেয়েছিলেন? আমি। নাইট ডিউটি সেরে কারখানা থেকে ফিরছিলাম, হঠাৎ মৃতদেহটা চোখে পড়ে গেল। তাপসকে এবার ভালো করে দেখে নিয়ে কাশ্যপ বললেন, আপনি কটার সময় কারখানা থেকে বেরিয়েছিলেন? প্রায় 5টা। ভালো কথা। আপনারা কে কোন পদে কাজ করছেন? প্রভাত বলল, আমরা সকলেই চার্জম্যান, শুধু অনিমেষদা আমাদের চেয়ে কিছু সিনিয়র। আর কোনো প্রশ্ন না করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সকলকে পুলিশের অনুমতি ছাড়া মিরপুরের বাইরে যেতে নিষেধ করে কাশ্যপ কোয়ার্টারের বাইরে এলেন। মৃতদেহ পোস্টমর্টেমে চালান দেওয়ার ব্যাপারে কিছু সময় অতিবাহিত হবার পর রামদয়ালের বউ আর মেয়ের সঙ্গে দেখা করতে গেলেন। এই ঘটনায় কেন্ট রোডের গতানুগতিক জীবন প্রবাহে আকস্মাৎ পূর্ণচ্ছেদ পড়ল। চতুর্দিকে নানা বয়সের নানা কণ্ঠের আলোচনার বিষয়বস্তু হল শুধু রামদয়ালের মর্মন্তুদ মৃত্যু। লোকটাকে কে এভাবে মারল? আশ্চর্য ব্যাপার। দিন তিনেক পরের কথা, রবিবার। কারখানা যাবার তাড়া না থাকায় কোয়ার্টারের সামনেকার বারান্দায় বসে আয়েশ করে দৈনিকপত্র পড়ছিলেন অনিমেষ হালদার। অসীম, তাপস এবং প্রভাত এখানে বসেছিল। তাপসের জার্মানি যাওয়ার ব্যাপার নিয়ে ওদের মধ্যে আলোচনা হচ্ছিল। কিছুদিন থেকে তাপস চেষ্টা করছিল বাইরে যাবার জন্য। ছোটবেলা থেকেও স্বপ্ন দেখে আসছে বিদেশে যাবার। ভাগ্য ভালো বলতে হবে, অভাবনীয়ভাবে একটা ভালো সুযোগ পেয়ে গেছে। ওয়েস্ট জার্মানির স্টুটগার্ট শহরের এক বড় কারখানার কর্তৃপক্ষ ওকে লোভনীয় পদ দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন। সামনের মাসে সমুদ্রপথে তাপস যাত্রা করবে। এই সম্পর্কে তিনজনের মধ্যে কথা হচ্ছিল। এই সময় ইন্সপেক্টর কাশ্যপের জিপ এসে থামল। উনি গাড়ি থেকে নেমে ওদের কাছে চলে এলেন। মুখ অসম্ভব গম্ভীর। কেউ কিছু বলবার আগেই বললেন, একটা অপ্রিয় কাজ করবার জন্য আমায় এখন আসতে হলো। অনিমেষ বললেন, আপনার কথা ঠিক বুঝতে পারলাম না ইন্সপেক্টর। পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বার করে এগিয়ে ধরে কাশ্যপ বললেন, পড়ে দেখুন। এ কি, তাপসের নামে ওয়ারেন্ট? ওয়ারেন্ট? কোয়ার্টারে ছোট্ট বাড়াতে বিস্ময়ের ঝড় উঠল। আর্তগলায় তাপস বলল, আমার নামে ওয়ারেন্ট কেন? রামদয়ালের মার্ডার আপনি সাসপেক্টেড। সে কি? প্রভাত বলল, ওর বিরুদ্ধে কি প্রমাণ সংগ্রহ করেছেন জানতে পারি কি? ও সম্পর্কে এখন কোনো কথা বলতে অবশ্য আমি বাধ্য নই, তবু জানাচ্ছি। প্রমাণের কথা আসবে পরে, আগে আমরা সন্দেহজনক চরিত্রকে নাড়াচাড়া করে থাকি। অনিমেষ বললেন, কিন্তু ওর উপরই বা আপনার সন্দেহ পড়ছে কেন? রামদয়ালের স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, শুনলাম তার মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠতা করবার চেষ্টা করেছিলেন তাপসবাবু। এই কারণে তারও রামদয়ালের সঙ্গে গুরুতর আকারের গোলমাল পাকিয়ে ওঠাই স্বাভাবিক। তাছাড়া উনি আমাকে বলেছিলেন সেদিন ভোর 5টার সময় কারখানা থেকে বেরিয়েছেন, অথচ খোঁজ নিয়ে দেখেছি রাত 2টো থেকে উনি ওখানে অনুপস্থিত। এনিওয়ে, এখন ওকে আমার সঙ্গে থানায় যেতে হবে। পরে কোর্টে নিজেকে ডিফেন্স করার সমস্ত সুযোগ উনি পাবেন। তাপস কি করবে ভেবে পেল না। আসুন। এবার ইন্সপেক্টরের পিছু পিছু ওকে বসতে হলো গিয়ে জিপে। দ্রুত অদৃশ্য হয়ে গেল জিপ। কত দ্রুত ঘটে গেল ব্যাপারটা। কয়েক মিনিট তিনজনের মুখ দিয়ে কথা বেরোল না। শেষে অসীম বলল, আমি বিশ্বাস করি না তাপস রামদয়ালকে খুন করেছে। অনিমেষ বলল, পুলিশ যাই বলুক না কেন, তবু আমি মানতে রাজি নই যে তাপস এই কাজ করেছে। এ সমস্ত আলোচনা করে এখন আর কি হবে? প্রভাত বলল,
এখন আমাদের ভেবে দেখতে হবে ওর জন্য আমরা কিছু করতে পারবো কি না। আলোচনা আরম্ভ হলো এই বিপদে তাপসের জন্য কি করা যায় সেই বিষয়ের আলোচনা। শেষে ঠিক হলো এক্সপ্রেস টেলিগ্রাম পাঠিয়ে দেওয়া হবে এক্ষুনি কলকাতায় ওর বাবার কাছে। উনি আসুন, তারপর যা হবার হবে। টেলিগ্রামের খসড়া তৈরি হলো। বেলা তখন 9:30। কলকাতার 241 কে হ্যাঙ্গারফোর্ড স্ট্রিটের ড্রয়িং রুমে বসে বাসব একটা পত্রিকার পাতা উল্টাচ্ছিল। ওর মুখে জ্বলন্ত পাইপ। গত মাসখানেক ধরে হাতে কাজকর্ম না থাকায় কিভাবে সময় কাটাবে তাই ভেবে পাচ্ছে না। শৈবাল এখানেই ছিল, এই কিছুক্ষণ হলো বাড়ি গেছে। বাহাদুর এই সময় একজনকে সঙ্গে নিয়ে ঘরে প্রবেশ করল। আগন্তুক প্রৌঢ়, বিষাদের ছায়া মুখে ছেয়ে রয়েছে। বাসব তাকে বসতে বলল। ভদ্রলোক কোনো গুরুতর গোলমালের মধ্যে জড়িয়ে পড়েছেন বুঝতে পারা যায়। বলুন, আপনার জন্য কি করতে পারি? বিপদে পড়েই আপনার কাছে এসেছি মিস্টার ব্যানার্জি। কাকুতি মাখানো গলায় ভদ্রলোক বললেন। অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে এসেছি, এখন আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। বাসব নরম গলায় বলল, উতলা হবেন না, সাধ্যের অতীত না হলে আপনাকে নিশ্চয়ই সাহায্য করব। ঘটনাটা এবার খুলে বলুন। এরপর ভদ্রলোক যা বললেন তার সারমর্ম হল, তার নাম সুরেন সেন। তার একটিমাত্র ছেলে তাপস মিরপুরের ইউনাইটেড আয়রন ফাউন্ড্রি চার্জম্যান। সামনের মাসে তার জার্মানি যাবার কথা আছে, কিন্তু এমন দুর্ভাগ্য যে সে জড়িয়ে পড়েছে এক খুনের কেসে। মেসের চাকর খুন হওয়ায় পুলিশ তাপসকে গ্রেপ্তার করেছে। তিনি চোখে অন্ধকার দেখছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না। বাসব শুনছিল এক মনে। এবার বলল, ওখানে গিয়েছিলেন নিশ্চয়ই? হ্যাঁ, তাপসের বন্ধুদের তার পেয়ে গিয়েছিলাম। কাল রাত্রে ফিরেছি। বুঝতেই পারছেন আমাদের মনের অবস্থা। এখন আপনিই ভরসা। এখানে বসে তো কেসের কোনো সমাধান করতে পারবো না, ঘটনাস্থলে যাওয়া দরকার। নিশ্চয়ই। সুরেন সেন বললেন, আজকে রাত্রের গাড়িতে আপনাকে সঙ্গে নিয়ে ওখানে যেতে পারি, অবশ্য আপনার যদি আপত্তি না থাকে। বাসব একটু চুপ করে থেকে বলল, উপস্থিত হাতে কোনো কেস নেই, কাজেই আপত্তির কোনো প্রশ্ন ওঠে না। ওই কথাই তাহলে রইল, আজ রাত্রের ট্রেনে আমরা মিরপুরে যাত্রা করছি। সঙ্গে কিন্তু আমার এক বিশিষ্ট বন্ধু যাবেন। বেশ তো, কি বুঝছেন তাপসকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনা সম্ভব হবে? ওখানে না গেলে তো কিছু বলা যাচ্ছে না। আমি তাহলে উঠি, আপনার ফিটা। ব্যস্ত হবেন না, কেসটা ভালো করে বুঝে নেই, তারপর ও সম্পর্কে কথা হবে। বাসব শৈবাল মিরপুরে পৌঁছালো। সঙ্গে অবশ্য সুরেনবাবু আছেন। মিরপুরে ভালো কোনো হোটেল নেই। অনিমেষ হালদার কারখানা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ওদের অফিসার্স ক্লাবে থাকার ব্যবস্থা করে দিলেন। সুরেনবাবু ছুটলেন সদরে বেসরকারি তদন্তের অনুমতি নিতে। সারাটা দুপুর বিশ্রাম করে ওরা বিকেলে এলো ঘটনাস্থলে। আলাপ পরিচয়ের পর অনিমেষ হালদার, প্রভাত ও অসীমের মুখ থেকে ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে শুনল। সুরেনবাবুর এত জানার কথা নয়। বেশ কিছুক্ষণ চুপচাপ পাইপের ধোঁয়া ছাড়তে ছাড়তে সমস্ত কিছু মনের মধ্যে গুছিয়ে নেবার চেষ্টা করল বাসব। শেষে, ঘটনাটা খুব জটিল কিনা এক্ষুনি এই সিদ্ধান্তে আসা একটু মুশকিলের ব্যাপার। যা হোক, এখন যদি আলাদা আলাদাভাবে আপনাদের প্রশ্ন করি তাহলে নিশ্চয়ই কারোর আপত্তি হবে না। প্রভাত বলল, আপত্তি হবে কেন? আমি মিস্টার হালদারের সঙ্গে প্রথমে কথা বলবো। আপনারা পাশের ঘরে যান। অসীম ও প্রভাত ঘর থেকে নিষ্ক্রান্ত হল। বাসব বলল, তাপস সেনের সঙ্গে আপনার আলাপ কতদিনের মিস্টার হালদার? তা বছর তিনেক হয়ে গেল। আমি এখানে এসে কাজে যোগ দেবার পরই কি সূত্রে যেন আলাপ হয়েছিল ওর সঙ্গে। বছর তিনেক ধরে যখন দেখছেন তখন তার চরিত্র কীরকম এ সম্পর্কে আপনার সঙ্গত ধারণা নিশ্চয় আছে। সঙ্গত ধারণা বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমি ঠিক ধরতে পারলাম না, তবে তাপসের চরিত্র সম্বন্ধে বলতে পারি সে একটু বেপরোয়া ধরনের। কোনো নারীঘটিত ব্যাপারে জড়িত কিনা তার চাক্ষুষ প্রমাণ আমার কাছে নেই। কিন্তু থামবেন না, বলুন। অসীম বলছিল। কি বলছিলেন অসীমবাবু? তাপস নাকি কোনো মেয়ের সম্বন্ধে ইন্টারেস্টেড। তার এই ধারণা হবার কারণ?
অসীম তার হাবভাব দেখে ধারণা করেছিল, রামদয়ালের মেয়েকে তাপসবাবুর সঙ্গে জড়িত করেছে পুলিশ। আপনি তাকে দেখেছেন? আমাদের বাউন্ডারির মধ্যে তো থাকে, বহুবার দেখেছি। আপনার মনে এই সন্দেহ কি কখনো ছায়াপাত করেছে যে তাপসবাবুর সঙ্গে ওই মেয়েটির যোগাযোগ হয়তো থাকতে পারে? অনিমেষ মাথা নেড়ে বললেন, আমার মাথায় এই সমস্ত কথা কখনো আসেনি। আপনাদের কারোর ফ্যামিলি এখানে আছে নাকি? আমরা 4 জনই ব্যাচেলার। ধরমবীর নামে যে লোকটার সঙ্গে রামদয়ালের বচসা হয়েছিল তার সম্পর্কে কিছু বলুন। ভালো লোক বলেই তো তাকে জানি। এ অঞ্চলে যাতে অশোভন কোনো কাজ না হয় তার জন্য সে সবসময় সচেষ্ট। আপনাদের কাছে আসে নাকি? কালে ভদ্রে। বাসব বলল, ধন্যবাদ মিস্টার হালদার, আর কোনো প্রশ্ন নেই। আপনি গিয়ে অসীমবাবুকে পাঠিয়ে দিন। অনিমেষ হালদার ঘর থেকে বেরিয়ে গেলেন। অসীম ঘরে প্রবেশ করল তারপরই। বাসব আবার পাইপ ধরেছে। কোনো ভূমিকা না করেই বলল, আপনার নাকি ধারণা হয়েছিল তাপসবাবু কোনো মেয়ে সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে পড়েছিলেন? হবে। মেয়েটিকে আজ করতে পেরেছেন? অসীম ইতস্তত করতে লাগল। রামদয়ালের মেয়ে কি? হ্যাঁ। আপনার এই ধারণার পেছনে নিশ্চয় বলিষ্ঠ যুক্তি আছে। ভাষা ভাষা একটা ধারণা আছে বলতে পারেন। সকলে মেয়েটাকে খারাপ বলে, অথচ তাপস কিছুতেই কথা মানবে না। ওর মতে এর চেয়ে খারাপ মেয়ে প্রচুর আছে। আমরা অনর্থক পরের মনে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছি। এতে আমার মনে হয়েছিল ও বোধহয় মেয়েটাকে দেখে ভুলেছে। দেখতে ভালো বুঝি? উঁচু ঘরের মেয়ে হলে নামকরা সুন্দরী হতো। আপনার কি ধারণা তাপসবাবু রামদয়ালকে খুন করেছেন? না। তার কি স্বার্থ? ধরুন আপনার ধারণা যদি সত্যি হয়, তাহলে এমনও তো হতে পারে সে রাত্রে রামদয়াল নিজের মেয়ের সঙ্গে তাপসবাবুকে হাতে নাতে ধরে ফেলে। তখন অনন্যোপায় হয়ে তিনি তাকে খুন করেছেন। আপনি যা বলছেন তা হতেও পারে, তবে এ সম্পর্কে সঠিক কোনো বক্তব্য আমার নেই। বাসব একটু চুপ করে থেকে আবার আরম্ভ করল, রামদয়ালকে কে অ্যাপয়েন্ট করেছিল? বলতে গেলে আমরা সকলেই। কীরকম? এই কোয়ার্টারটা ভাগ্যগুণে প্রভাত পেয়েছিল, তারপর আমরা এসে জুটি। তখন চাকরের অভাব বড় করে দেখা দেয়। আমরা 2-4 জনকে বলেছিলাম চাকরের কথা। শেষে ধরমবীর রামদয়ালের সন্ধান দেয়। ধরমবীর? ভেরি ইন্টারেস্টিং। আগে তার রামদয়ালের সঙ্গে সদ্ভাব ছিল। পদমর্যাদার প্রচুর পার্থক্য থাকলেও দুজনে একই গ্রামের লোক, আর পরিচয় অনেক দিনের। ইদানিং শুনলাম ধরমবীর রামদয়ালের মেয়ের চরিত্র নিয়ে হইচই করছে। আর বিরক্ত করব না, প্রভাতবাবুকে পাঠিয়ে দিন গিয়ে। অসীম চলে যাবার পর চিন্তিত মনে বাসব নিভে যাওয়া পাইপ আবার ধরালো। শৈবাল প্রশ্ন করল, কীরকম বুঝছ? সমস্ত কিছু তলিয়ে ভাববার অবকাশ পাবো আজ রাত্রে, তারপর তোমার প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে। প্রভাত এলো, মৃদু গলায় বলল, নতুন কোনো কথা আপনাকে বলতে পারবো বলে আমার কিন্তু মনে হয় না। এ ধারণা আপনার কেন? অনিমেষদা আর অসীমের কাছ থেকে সমস্তই জানতে পেরেছেন, তাই আর কি। আমি বরং আমার পুরনো প্রশ্নের কিছু কিছু নতুনভাবে তুলে ধরি। বলুন। সেদিন যখন পুলিশ এলো তখন আপনার মনোভাব কীরকম দাঁড়িয়েছিল? রামদয়াল খুন হয় খুবই আশ্চর্য হয়েছিলাম, সন্দেহ নেই। পুলিশ দেখে আমার তো ঘাবড়াবার কিছু নেই, তবে তাপস ভীষণ নার্ভাস হয়ে পড়েছিল। তার নার্ভাসনেস দেখে আমি অবাক না হয়ে পারিনি। কেন? সে এত নার্ভাস হবে কেন বলুন? তা বটে। এই খুন সম্বন্ধে আপনি নিশ্চয়ই চিন্তাভাবনা করেছেন। সেই চিন্তালব্ধ কথাটা আমি শুনতে চাই। প্রভাত একটু চুপ করে থাকার পর বলল, নারী ঘটিত ব্যাপার নিয়ে অহরহ কত অঘটন ঘটছে, এটা যে তারই আরেক দৃষ্টান্ত নয়, জোর দিয়ে বলা যায় কি। আপনি কি তাপসবাবুকে সন্দেহ করেন? আমি সেরকম কিছু কি আপনাকে বলেছি? অবশ্য ধরমবীরের কথা আমাকে ভেবে দেখতে হয়েছে। লোকটা ভান করে। দুর্নীতি দমনের কথা বলে বেড়ানোটা হলো সস্তায় কিস্তি মারার পথ। আসলে সে মোটেই ভালো নয়। আপনার কি মনে হয় রামদয়ালের মেয়ের প্রতি তার দুর্বলতা আছে? আমার তাই ধারণা। আপনার ধারণার কথা আমার মনে থাকবে। এই সময় সুরেনবাবু ঘরে প্রবেশ করলেন।
পুলিশের কাছ থেকে বেসরকারিভাবে তদন্ত করানোর অনুমতি পাওয়া গেছে জানালেন। বাসব প্রভাতকে আর কোনো প্রশ্ন করল না। সুরেনবাবুর দিকে তাকিয়ে বলল, এখানকার কাজ আমার শেষ হয়েছে। অনুমতি যখন নিয়ে এসেছেন তখন থানায় ঘুরে আসা যেতে পারে। রিকশায় চেপে থানায় পৌঁছতে মিনিট 20 সময় লাগল। নিজের অফিসে ছিলেন ইন্সপেক্টর কাশ্যপ। বাসব নিজের পরিচয় দিতেই সমাদরে ওদের বসালেন। তিনি ইতিমধ্যেই প্রাইভেট এনকোয়ারির ইনস্ট্রাকশন পেয়েছিলেন। কুশল বিনিময় হল। চা আনবার জন্য একজন কনস্টেবলকে আদেশ দিলেন কাশ্যপ। বাসব বলল, আপনার আপত্তি না থাকলে পোস্টমর্টেমের রিপোর্টটা একবার দেখতাম। আপত্তি কিসের, দেখুন না। তিনি রিপোর্ট বার করে দিলেন। বাসব মন দিয়ে পড়তে লাগল। ততক্ষণ নানা প্রসঙ্গ নিয়ে আলাপ আলোচনা হলো ইন্সপেক্টর ও শৈবালের মধ্যে। রিপোর্টে বলা হয়েছে রামদয়াল মারা গেছে রাত 10টা থেকে 12টার মধ্যে। প্রথমে লাঠি বা ওই জাতীয় কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছিল। তারপর ভারী ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। মৃত্যু হয়েছে অত্যাধিক রক্তপাতের ফলে। রিপোর্ট ফিরিয়ে দিয়ে বাসব বলল, তাপসবাবু সম্পর্কে আপনাদের আবার বিবেচনা করে দেখবার কিছু নেই বোধ হয়। আমরা স্থির নিশ্চিন্ত হয়েছি। অবশ্য আপনার কথা স্বতন্ত্র, তাকে সন্দেহমুক্ত করার জন্য আপনি নিযুক্ত। এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা আমাদের সঙ্গে আপনার। তাকে সন্দেহ করার কারণ? তিনি মিথ্যা আলিবাই সৃষ্টি করেছিলেন। কীরকম? তিনি নিজের স্টেটমেন্টে বলেছিলেন ভোর 5টার পর কারখানা থেকে বেরিয়েছেন, অথচ আমরা অনুসন্ধান করে দেখেছি তিনি বেরিয়েছিলেন রাত 2টোর সময়। এই মিথ্যা ভাষণের উদ্দেশ্য কি? তাছাড়া রামদয়ালের বউ বলেছে তার মেয়ের প্রতি তাপসবাবুর কুদৃষ্টি ছিল। এটাই হলো ভাইটাল পয়েন্ট। কারখানা থেকে পালিয়ে তিনি মেয়েটার কাছে গিয়েছিলেন। এই সময় ধরা পড়ে যান রামদয়ালের হাতে। তখন বাধ্য হয়েই তাকে খুন করতে হয়েছে। আপাত দৃষ্টিতে ঘটনাটা ওইভাবে ঘটেছে মনে হয় বটে, তবে পোস্টমর্টেমের রিপোর্টের উপর চোখ বোলাবার পরই ধরা পড়ে গেল গোড়ার গলতটা। রিপোর্টে বলা হয়েছে রাত 12টার মধ্যে রামদয়াল মারা গেছে, অথচ আপনাদের কথা অনুসারে তাপসবাবু রাত 2টো পর্যন্ত কারখানাতে ছিলেন। এখন বলুন, শুধু এই পয়েন্টটাই কোর্টে সমস্ত কেসটাকে কাঁচিয়ে দেবে কি না? ইন্সপেক্টর থতমত খেলেন। ও পয়েন্টটা আমাদেরও নজরে এসেছে। প্রকৃত তথ্য খুঁজে বার করবার জন্য লোক নিযুক্ত করেছি। আমার মনে হয় তাপসবাবু খুনের ঘটনার পর কারখানায় গিয়েছিলেন, তারপর 2টো পর্যন্ত সেখানে থেকে আবার কোনো কারণে বেরিয়ে আসেন। বাসব পাইপ ধরিয়ে এক মনে ধোঁয়া ছাড়ল কিছুক্ষণ। লাঠি বা ছোড়া ঘটনাস্থলে এই 2টো পেয়েছেন কি? ঘটনাস্থলের কিছু দূরে লাঠিটা পাওয়া গেছে। ছোড়ার সন্ধান অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছে না। লাঠিটা একবার দেখাবেন? কাশ্যপ একটা লোহার আলমারি থেকে লাঠিটা বার করলেন। গোল মুঠাযুক্ত লাঠি, হালকা নয় আবার ভারীও নয় খুব। তার মাঝামাঝি জায়গায় হালকা লাল ছোপ, রক্তের দাগ হতে পারে। বাসব ভ্রু কুঁচকে ঘুরিয়ে ফিরিয়ে অনেকক্ষণ ধরে দেখল। কয়েক ঘন্টার জন্য এটা আমায় দিতে পারেন? নিয়ে যান। আপনার জন্য আর কি করতে পারি বলুন? উপস্থিত আরেকটা কাজ করতে হবে। নিতান্ত অসুবিধা না হলে তাপসবাবুর সঙ্গে একবার দেখা করে দিন। এতে অসুবিধার আর কি আছে? উনি কিন্তু থানার লকআপে নেই, জেলে আছেন। এখন যদি চান তো চলুন। যাওয়া যেতে পারে। এই সময় একজন ইউরোপিয়ান ভদ্রমহিলা ঘরে প্রবেশ করলেন। তার অভাবনীয় আগমনে 3জনই সচকিত। ভদ্রমহিলার বয়স 30-এর সামান্য কিছু উপরে হতে পারে। সুরূপা। তিনি ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বললেন, আমি একজন জার্মান মহিলা। ভারতীয় স্বামীর সঙ্গে আমি এখানে থাকি। একটা স্টেটমেন্ট দিতে চাই। বসুন। কিসের স্টেটমেন্ট? আজ সকালে আমি খবর পেয়েছি আপনারা তাপস সেনকে খুনের দায়ে গ্রেপ্তার করেছেন। সেই সম্পর্কে স্টেটমেন্ট দেব। বাসব ও কাশ্যপের মধ্যে দৃষ্টি বিনিময় হলো। বলুন। শুনলাম দুর্ঘটনার দিন রাত 2টোর পর কারখানা থেকে কোথায় গিয়েছিল তার সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমার সম্মানের কথা চিন্তা করে সে কিছু বলতে পারিনি। আসলে সে তখন আমাদের কোয়ার্টারে ছিল। আপনাদের কোয়ার্টারে? 2টো কারণে সে আমাদের কোয়ার্টারে আসতো। এক, আমার ননদের সঙ্গে ওর ঘনিষ্ঠতা আছে, ওদের বিয়ে হবে। 2, তাপস জার্মান যাচ্ছে, আমার কাছে জার্মানি ভাষাটা শিখে নিচ্ছিল। আমার স্বামী অবশ্য আগে এত কথা জানতেন না,
তার অনুপস্থিতিতেই সে আসত। আপনার স্বামীর অনুপস্থিতিতে কেন? পদমর্যাদায় তিনি তাপসের অনেক উপরে, তাই তার চোখ বাঁচিয়ে সে যাওয়া আসা করত। তাপস একটু লাজুক প্রকৃতির ছেলে। রাত্রে তো আপনার স্বামীর বাড়ি থাকারই কথা। তিনি নিয়মিত নাইট ডিউটি করছেন। বাসব বলল, তাপসবাবুকে প্রশংসা করতে হবে, এরকম বিপদের মধ্যেও তিনি আপনাদের নাম করেননি। কিন্তু এবার তো আপনার স্বামীর সমস্ত জানতে পারার কথা। এরকম সংকটে চুপ করে থাকাটা মনুষ্যত্ব নয়। আমি সমস্ত কথা তাকে বলেছি। তিনি আমাকে পুলিশের কাছে আসতে পরামর্শ দিয়েছেন। কদিন চুপ করেছিলেন কেন? আপনার তো আগে এখানে আসা উচিত ছিল। ওই ঘটনার পরের দিন আমরা দিল্লি চলে গিয়েছিলাম। আজ ফিরে এসে তাপসের গ্রেপ্তার হওয়ার কথা জানতে পারি। ভদ্রমহিলা নিজের স্টেটমেন্ট লিখে এনেছিলেন। কয়েকটা ভাঁজ করা কাগজ কাশ্যপের হাতে তুলে ধরে তিনি বিদায় নিলেন। বাসব মৃদু হেসে বলল, এই স্টেটমেন্টের পর আপনার থিওরি তো আর টিকছে না মিস্টার কাশ্যপ। পাল্লা আমার দিকে হেলেছে মনে হচ্ছে। চলুন ওঠা যাক। সারা দুপুর বাসব লাঠিটা নিয়ে ব্যস্ত ছিল। ওর মুখ দেখে শৈবালের মনে হলো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা আশাপ্রদ হয়েছে। তাপসের সঙ্গে দেখা হয়ে গেছে। ওর সঙ্গে কথাবার্তা বলে প্রয়োজনীয় কোনো তথ্য বাসব সংগ্রহ করতে পারেনি। বেলা পড়ে এলো। শৈবালকে সঙ্গে নিয়ে ও কেন্ট রোডের উদ্দেশ্যে যাত্রা করল। রামদয়ালের বাসায় যাওয়াই ওর উদ্দেশ্য। দেখা হলো তার বউয়ের সঙ্গে। নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দিতে হয়, কারণ বেসরকারি গোয়েন্দা যে কোন জন্তু তার পক্ষে বুঝে ওঠা কষ্টকর হবে। রামদয়ালের বউয়ের বয়স খুব বেশি নয়, বছর 36 হবে। এখনও চেহারায় বেশ চটক আছে। স্বামী মারা যাবার পর স্ত্রীর ভেঙে পড়ার কথা। এর হাবভাব দেখে সেরকম কিছু মনে হচ্ছে না। ওদের সামনে সে চোখ মুখ না চেয়ে বেশ আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলল। প্রশ্ন করে যা জানা গেল তার সারমর্ম হচ্ছে, রামদয়ালের সঙ্গে তার বয়সের পার্থক্য ছিল অনেক। লোকটা ছিল খিটখিটে, সন্দেহপ্রবণ। কে তাকে মেরেছে তা সে বলতে পারে না। তবে তার মেয়ের উপর তাপসবাবুর খারাপ দৃষ্টি ছিল। রামদয়াল একথা জানতে পেরে তাপসবাবুকে একদিন সাবধান করে দিয়েছিল, ইত্যাদি। এবার রামদয়ালের মেয়েকে ডাকা হলো। তার নাম রূপা। সার্থক নামা মেয়ে। বয়স বছর 18 হতে পারে। বিবাহিতা। স্বীকার করতে হবে, রূপের জেল্লায় সে তার মাকে অনেক পেছনে ফেলেছে। সাজ পোশাকেও পরিপাট্য রয়েছে। নিচু ঘরে এরকম আনন্দ সুন্দরী বড় একটা চোখে পড়ে না। এরকম একটি মেয়ের জন্য যদি কোনো পুরুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কাউকে খুন করে বসে, তাহলে তাকে বোধহয় খুব দোষ দেওয়া যায় না। বিশেষভাবে লক্ষণীয় তার হাতের চেটো আর পায়ের পাতা মেহেদি দিয়ে ছোপানো। রূপার মন্তব্য হলো, ধরমবীরকে সে চেনে, একই গায়ে বাড়ি, বাপুর সঙ্গে তার বন্ধুত্ব ছিল। পরে কেন দুজনের মধ্যে ঝগড়া হয়ে গিয়েছিল সে বিষয়ে সে কিছু জানে না। তাপসবাবু প্রায় তাকে বিরক্ত করতেন। এমন সমস্ত কথা বলতেন যা বলতে সে লজ্জা পাচ্ছে। ওখান থেকে বাসব শৈবাল কোয়ার্টারে এলো। অনিমেষ হালদার কিছুক্ষণ হলো ফিরেছেন কারখানার থেকে। অসীমও প্রভাতও রয়েছে। চা পর্ব শেষ হবার পর বাসব বলল, ধরমবীরকে যে একবার ডাকাবার ব্যবস্থা করতে হয়। অসীম সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। ফিরে এলো মিনিট কয়েক পরে, ধরমবীরকে সঙ্গে নিয়ে। মাঝবয়সী নীরের চেহারার একটা লোক। বিরাট জমকালো গোঁফ মুখটাকে ভয়াবহ করে তুলেছে। খদ্দরের ধুতি পাঞ্জাবি পরনে, পানের রসে ঠোঁট দুটো টকটকে লাল। ধরমবীর চেয়ারে বসতে বসতে বলল, বেসরকারিভাবে তদন্ত করতে আপনি এসেছেন আজ সকালেই জানতে পেরেছি। ওকে না পাঠালেও দেখা করতাম। আপনাকে সাহায্য করা আমাদের কর্তব্য। বাসব বলল, আপনার সহযোগিতামূলক মনোভাব দেখে খুশি হচ্ছি। 2-4টে প্রশ্ন তাহলে করা যেতে পারে? নিশ্চয়ই। রূপাকে নিয়ে আপনারও রামদয়ালের মধ্যে বিবাদ হয়েছিল, এ কথা সত্যি? হ্যাঁ, মেয়েটা বয়ে যাচ্ছিল, ওকে শ্বশুরবাড়ি পাঠাচ্ছিল না। তার নৈতিক পতন সম্পর্কে কোনো চাক্ষুষ প্রমাণ আপনার কাছে আছে? রামদয়ালের বউ এ বিষয়ে আমাকে বলেছিল। তাছাড়া একদিন রূপাকে অন্ধকারের মধ্যে একজনের সঙ্গে ফুসফুস করে কথা বলতে শুনেছি। আমার বিশ্বাস সে লোকটা তাপসবাবু। এ কথা রামদয়ালকে বলতেই সে আমার ওপর ক্ষেপে উঠল। এ সমস্ত কথা রামদয়াল আগে আর কারো কাছ থেকে শুনেছিল? না,
আমি তাকে প্রথম বলি। বিচিত্র ব্যাপার ধরমবীর বাবু, মেয়ের চরিত্র নষ্ট হয়ে যাবার কথা স্ত্রীর স্বামীকে বলাই স্বাভাবিক, তা না বলে রামদয়ালের স্ত্রী আপনাকে বলতে গেল কেন? আমতা আমতা করে ধরমবীর বলল, না মানে আমার সঙ্গে তার অনেক দিনের চেনা জানা কি না, তাই। বাসব আর কোনো প্রশ্ন না করে তাকে বিদায় দিল। রাত্রের খাওয়া দাওয়ার পর শৈবাল প্রশ্ন করল, কীরকম বুঝছো কেসটা? বাসব পাইপে দীর্ঘ টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, কেসের মধ্যে কোনো জটিলতা নেই ডাক্তার, নারীঘটিত ব্যাপার নিয়ে সাদামাটা খুন। হত্যাকারীকে জানতে পেরেছ? রামদয়ালের মাথায় যে লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল সেই লাঠি আমাকে অনেক কিছু সন্ধান দিয়েছে। লাঠি কীরকম? লাঠিটা পরীক্ষা করে দেখেছি, তার মুঠোয় মেহেদি রঙের ছোপ লেগেছে। ওই ছোপই আমাকে এই হত্যাকাণ্ডের উপর জবনিকা ফেলতে সাহায্য করবে। কিন্তু আর কথা নয়, রাত বাড়ছে, এবার ঘুমোতে পেলেই বোধহয় ভালো হয়। পরের দিন বিকেল 5টায় ইন্সপেক্টর কাশ্যপ কেন্ট রোডের কোয়ার্টারে পৌঁছালেন। তখন সেখানে বাসব, শৈবাল, অনিমেষ হালদার, অসীম, প্রভাত ও সুরেনবাবু উপস্থিত রয়েছেন। বাসবের অনুরোধেই কাশ্যপ এখন এখানে এসেছেন। বাসব বলল, কয়েক মিনিটের জন্য আপনারা আমাকে ক্ষমা করুন। ও ঘর থেকে বেরিয়ে গেল, ফিরে এলো প্রায় মিনিট 20 পরে। এতক্ষণ বসে রাখার জন্য আমি মর্মাহত, বাসব বলল। এবার কেসটি সম্পর্কে আমার বক্তব্য তুলে ধরছি। প্রভাতবাবু ঠিকই বলেছিলেন, নারীঘটিত ব্যাপার নিয়ে পৃথিবীতে অহরহ কত অঘটনই ঘটছে। রামদয়ালের খুন তারই এক দৃষ্টান্ত। তবে ধরমবীর সম্বন্ধে তিনি যে ইঙ্গিত করেছিলেন তা অন্য ধার ঘেঁষে গেছে। ধরমবীর রূপার প্রতি নয়, তার মায়ের প্রতি আকৃষ্ট। দুজনকে রামদয়াল যাতে সন্দেহ না করে তাই তার মনকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল মেয়ের চরিত্রের দিকে। এখন প্রশ্ন উঠবে, রূপা কি তাহলে নির্মল চরিত্রের মেয়ে? না, তারও একজন মনের মানুষ আছে, এ কথা তার মার অজানা ছিল না। রূপের জোরে মা ও মেয়ে রোজগার করছিল ভালোই। হঠাৎ সেদিন রূপাকে হাতে নাতে ধরে ফেলল রামদয়াল। রূপার মনের মানুষ ঘাবড়ে গেল। রাগে অন্ধ হয়ে তাকে মাটিতে ফেলে দিয়ে ছোড়া মারতে গেল রামদয়াল। তখন অনন্যোপায় হয়ে রূপা তার বাপের মাথায় লাঠি মারতে বাধ্য হল। এরপর প্রেমিক প্রবর ছুরি কুড়িয়ে নিয়ে 2-4 ঘায়ে তাকে বিদায় দিল পৃথিবী থেকে। বলা বাহুল্য, এতে রূপা বা তার মা ব্যথিত হল না। রামদয়ালকে দুজনেই প্রতিবন্ধক মনে করেছিল এবং এই সঙ্গে একথা স্থির হয়ে রইল, পুলিশের প্রশ্নের উত্তরে বলা হবে তাপসবাবুর রূপার উপর দুর্বলতা ছিল, পুলিশ যাতে তাকে সন্দেহ করে। অবশ্য হত্যাকারী ওই সঙ্গে রূপা এবং তার মাকে বলে রেখেছিল বেফাস কিছু বললে তারাও বিপদে পড়বে, কারণ রামদয়ালকে হত্যা করার সময় হত্যাকারীকে তারা সাহায্য করেছে। সুরেনবাবু বললেন, হত্যাকারী কে তা তো বলছেন না? হ্যাঁ, এবার তার নাম আমি প্রকাশ করব। হত্যাকারী যদি এই লাইনের ঝানুলোক হতো তাহলে এত কাঁচা কাজ সে কখনোই করত না। দুজনের সামনে তৃতীয় একজনকে খুন করা যে কত বড় রিস্ক এ সম্বন্ধে তার কোনো জ্ঞানই ছিল না। যাই হোক, উচ্চপদস্থ এই লোকটি আপনাদের সকলেরই বিশেষ পরিচিত। আপনারা বোধহয় বুঝতে পারছেন না, আমি অনিমেষ হালদার মহাশয় সম্পর্কে বলছি। হত্যাকারীর নাম শুনে সকলে হতবাক হয়ে গেলেন। অনিমেষ হেলে বসেছিলেন চেয়ারে, ঝটিত সোজা হয়ে বসলেন, কিছু বলতে গিয়ে বলতে পারলেন না। বাসব আবার বলল, যে লাঠি দিয়ে রূপা তার বাপকে আঘাত করেছিল তাতে মেহেদির ছোপ দেখতে পাই। আমার বুঝতে কষ্ট হয়নি, সদ্য মেহেদি ছোপানো হাতে লাঠি ব্যবহার করে ধরুন লাঠির গায়ে সূক্ষ্মভাবে তার ছোপ পড়েছে। অনিমেষ এবার কথা বললেন, আমার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে কি? সেই কথাই বলতে যাচ্ছিলাম, একটু আগে আপনাদের বসিয়ে রেখে আমায় রামদয়ালের ঘরে যেতে হয়েছিল। আমি সমস্ত জেনে ফেলেছি এবং এখন সারেন্ডার করলে শাস্তি লঘু হতে পারে কথা জোর দিয়ে বলতেই মা ও মেয়ে ভেঙে পড়ল। হত্যাকারীর নাম আমার কাছে আর অজানা রইল না। বুঝতেই পারছেন, কোর্টে ওরাই হবে আপনার বিরুদ্ধে পুলিশের মোক্ষম যন্ত্র। ইন্সপেক্টর, আমার কাজ শেষ হয়েছে, এবার আপনি এগিয়ে আসুন। বাসব উঠে দাঁড়ালো, ঘরের কারো মুখে কথা নেই। এই অবিশ্বাস্য পরিস্থিতিতে সকলেই কিং কর্তব্য বিমূঢ়। কাশ্যপ ধীরে ধীরে এগিয়ে গেলেন অনিমেষ হালদারের দিকে।
এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্যভেদী বাসব থেকে একটি রহস্য উপন্যাস সেদিন নিশীথে। শুনলেন সম্পূর্ণ উপন্যাসটি। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, এই প্রার্থনা রইল।